আজকে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির লাস্ট ক্লাসটা করব, ঠিক আছে? আজকে লাস্ট ক্লাস করব, সব হয়ে গেছে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সব শেষ হয়ে গেছে। জাস্ট একটু সমস্ত জিনিসগুলো একটু রিক্যাপ করে দিচ্ছি, মনে করে দিচ্ছি জিনিসগুলো কি হয়েছে। দেখ, আমাদের যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি চ্যাপ্টারটা আছে, এখানে যে অঙ্ক যে এক্সামে আসে সেই কিরকম ধরনের অঙ্ক আসে আমি পুরো পরিষ্কার করে দিচ্ছি, ঠিক আছে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি তোমরা আমাদের বেসিক্যালি দু রকমের বাড়ি হয়, একটা লেট আউট বাড়ি হয় আর একটা সেলফ অকুপাইড হয়। লেট আউট মানে যেই বাড়ি ভাড়া দেওয়া হয় তাকে বলা হয় লেট আউট। বাড়ি ভাড়া দেয় না অনেক সময়, বাড়ি ভাড়া দিলে তখন তাকে বলে লেট আউট। কেমন বাড়ি? ধর আমার একটা বাড়ি আছে, পুরো বাড়িটাই ভাড়া দিয়ে দিলাম। এখানে ভালো করে বুঝতে হবে, লেট আউট মানে ভাড়া দিয়েছি, পুরো বাড়িটাই ভাড়া দিয়েছি। এখন তুই বলতে পারিস আমার যে বাড়িটা আছে, দোতলা বাড়ি আছে, একতলা ভাড়া দিলাম আর একতলা নিজে থাকলো, সেটা পরে বলছি। মানে দেখবি কোনো বাড়ির মালিক থাকে পুরো বাড়িটা ভাড়া দিল, তার জন্য লেট আউট। আচ্ছা, কেউ পুরো বাড়িটা ভাড়াই দিল না, পুরো বাড়িটা নিজে বসবাস করলো, মানে নিজে থাকলো, সেলফ অকুপাইড নিজের। নিয়মটা কি বলছে? লেট আউট। আমি যদি কাউকে ভাড়া দিই, যাকে ভাড়া দেবো আমার জানার দরকার নেই কি করছে বাড়িটা নিয়ে, সে বাড়িতে ব্যবসা করছে নাকি বাড়িতে থাকছে। একটা বললাম রেসিডেন্স, থাকতে পারে, আর বিজনেস মানে ব্যবসা করতে পারে। সেলফ অকুপাইড আমার নিজের বাড়ি আছে, সেই বাড়িতে আমি নিজে থাকতেও পারি, রেসিডেন্স মানে থাকা, নিজে বসবাস করব। আর বিজনেস মানে ব্যবসা করতে পারি। আমার বাড়ি আছে, আমি বাড়িতে থাকবো না, শুধু বিজনেসই করবো আর কিছু করবো না। তাহলে বুঝতে পারলি, মানে এক্সামে যে অঙ্ক আসতে পারে, বিভিন্ন কন্ডিশন আসতে পারে। এমন দিতে পারে লেট আউট রেসিডেন্স দিতে পারে, লেট আউট বিজনেস দিতে পারে, সেলফ অকুপাইড রেসিডেন্স দিতে পারে, সেলফ অকুপাইড বিজনেস দিতে পারে, ঠিক আছে? আর একটা যেটা হয়, যেটা সবার মনে একটা কোশ্চেন থাকে যে আমার বাড়িটা আছে, আমার বাড়িটা দোতলা তিনতলা নিজে থাকবো আর গ্রাউন্ড ফ্লোর ভাড়া দিয়ে দেবো, ঠিক আছে? নিচের তলাটা ভাড়া দিয়ে দেবো তাকে। তাহলে সেরকম কিরকম হচ্ছে, কিছুটা ভাড়া দিচ্ছি আর কিছুটা থাকছি, কিছুটা ভাড়া দিচ্ছি কিছুটা থাকছি। তাই বলছে পার্টলি সেলফ অকুপাইড আর পার্টলি লেট আউট। কি বললাম? পার্টলি সেলফ অকুপাইড, পার্টলি লেট আউট। কিছুটা ভাড়া দিচ্ছি কিছুটা থাকছি, এরকম মানে ম্যাক্সিমাম বাড়িতে এটা দেখা যায়। যে কি হয়, ধর বাড়িটা তিনতলা বাড়ি আছে, দোতলা তিনতলা ভাড়া দিয়ে দিল আর একতলা নিজে থাকলো, এটাকে বলে পার্টলি সেলফ অকুপাইড, পার্টলি লেট আউট। এইবার এই পার্টলি সেলফ অকুপাইড আর পার্টলি লেট আউট কিসের উপর ডিপেন্ড করে? কিসের উপর ডিপেন্ড করে? দুটো বেসিসের উপর ডিপেন্ড করে, দুটো জিনিসের উপর। কি কি? একটা হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করে আর একটা স্পেসের উপর ডিপেন্ড করে। পুরো ব্যাপারটা জেনে রাখতে হবে, তাহলে যে কোনো অঙ্ক দিলে পারা যায়। মানে এর বাইরে হাউস বোর্ডে অঙ্ক দেবেই না, নেই, নিয়মই নেই, এর বাইরে নিয়মই নেই। তাহলে কি বললাম, একটা টাইমের উপর ডিপেন্ড করে আর কিসের উপর? স্পেসের উপর। টাইম মানে কি আর স্পেস মানে কি বোঝাচ্ছি না। স্পেস মানে কি, যেটা আমি বলছিলাম, ধর আমার পুরো বাড়িটা তিনতলা বাড়ি আছে, আমার তিনতলা আমি ভাড়া দিয়ে দিয়েছি আর দোতলা আর একটা মানে গ্রাউন্ড ফ্লোর আমি নিজে থাকছি। তার মানে কি, আমি কি বলছি, দুটো তলা আমি থাকছি আর একটা তলা ভাড়া দিয়েছি, এটা স্পেস, জায়গা স্পেসের উপর ডিপেন্ড করছে। মানে বুঝতে পারলি কোনটাকে স্পেস বলে। আর টাইম কি, ধর 12 মাসের মধ্যে 8 মাস ধর নিজে বাড়িতে থাকলাম, আমি 4 মাস বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, বাইরে বা অফিসের কাজে কোনো কাজে আমি বাইরে চলে যাবো, তো আমি 4 মাস বাড়িটা ফাঁকা রাখবো ভাড়া দিয়ে, এটাকে বলে অন দ্য বেসিস অফ টাইম, ঠিক আছে? তো সবকিছু আমাদের পরীক্ষা যেটা আসে, বেসিক্যালি লেট আউটটা আসে, তোদের পরীক্ষা যেটা আসবে, তোদের মানে কি বলবো ক্লাস 12 যেটা আসবে, লেট আউটটা আসে, সেলফ অকুপাইড আসে, লেট আউট আর সেলফ অকুপাইড এই দুটোই আসে। সেলফ অকুপাইডের কোনটা আসবে? রেসিডেন্স। ভালো কথা, মানে ভালো প্রশ্ন বলতে পারি, দ্যাট সেলফ অকুপাইড ফর বিজনেস এর কোনো এন্ট্রি হয় না, এর কোনো এন্ট্রি হবে না। মানে যদি আসেও কোনো কাজ করতে হবে, মানে আমার বাড়িতে যদি আমি ব্যবসা করি তাহলে এর কোনো এন্ট্রি হবে না, ঠিক আছে? কোথায় এন্ট্রি হবে না? হাউস প্রপার্টিতে এন্ট্রি। বিজনেস হয়, আর বিজনেস তো আমাদের সিলেবাসে নেই, তার মানে এর এন্ট্রিটা মানে সেলফ অকুপাইড বিজনেস হলে এন্ট্রি হবে না। কোথায়? হাউস প্রপার্টিতে এন্ট্রি হবে না, বিজনেসে এন্ট্রি হবে, বিজনেস আমাদের সিলেবাসে নেই। এটা আছে তোদের বইতে, পার্টলি সেলফ অকুপাইড, পার্টলি লেট আউট, পরীক্ষায় আসে না, আমি দেখিনি কোনদিন। এটা কিছুটা টাইমের উপর বেস করে, কিছুটা স্পেসের উপর বেস করে। যদি টাইমের উপর বেস 8 মাস আর 4 মাস, 8 মাস কি করলাম? সেলফ মানে বুঝতে পারছিস তো, নিজে থাকলাম। আর 4 মাস লেট মানে ভাড়া দিলাম। তো যদি টাইমের উপর বেস করে হয়, যদি এই টপিকটা টাইমের উপর বেস করে হয়, সেক্ষেত্রে পুরো বাড়িটা লেট আউট ধরতে হবে। নিয়মটা জেনে রাখ, অঙ্ক করতে সুবিধা হবে। কি বললাম বুঝতে পারলি?
আবার বলছি, ধর ধর আমার বাড়িটা আছে, আমার এই বাড়িটা আছে, আমি ভাড়া দিই না, পুরো ভাড়া দিই না, ধর পুরো 12 মাসের মধ্যে 8 মাস নিজে থাকলাম। এবার আমার অফিসের কাজে বাইরে যেতে হবে, ফ্যামিলি নিয়েই বাইরে চলে যাচ্ছে, পুরো 4 মাস বাইরে চলে, বাড়ি থেকে ছেড়ে চলে গেল 4 মাস। তখন 4 মাসের বাড়িটা ফাঁকা রেখে যাবো না, আমি একজন ভাড়াটিয়া রেখে চলে গেলাম। তার মানে কি হলো, এটা কিছু সময় আমি থাকলাম, কিছু সময় ভাড়া দিলাম, এটা টাইমের উপর বেস করে হলো, তাই তো? এবার পুরো বাড়িটা এমন হয়ে যায়, ভাব পুরো বাড়িটা কি যেটা ভাড়া দিয়েছি যেটা থেকেছি 8 মাস থেকেছি আর 4 মাস ভাড়া দিয়েছি, তাহলে তো বলতেই পারি পার্টলি সেল পার্টলি লেট। এটা কিসের উপর ডিপেন্ড করে, কি এই যে আমি এখন কথাটা কিসের উপর বললাম, টাইমের উপরই তো বললাম, টাইমই তো বললাম। তো এরকম যদি কন্ডিশন যদি চলে আসে, সেক্ষেত্রে পুরো বাড়িটাকে লেট আউট করতে হবে, ঠিক আছে? তোমরা অনেক অঙ্ক করেছি, মাঝে মাঝে অসুবিধা হচ্ছে, এই জায়গাটা মাথায় রাখি, নিয়মটা বলেছে, নিয়ম ইনকাম ট্যাক্সের রুল, পুরো বাড়িটাকে লেট আউট করতে হবে। আর কি বলছে, অন দা বেসিস অফ স্পেস। স্পেস মানে তোর পরীক্ষায় এরকম 2 তলা 3 তলা বাড়ি বলে দেবে, কিচ্ছু বলে দেবে না, কি বলবে জানিস তো? মানে ধর সাপোজ ধর এটা আমার পুরো বাড়ি, এটা আমার একটা বাড়ি, ঠিক আছে? পুরো বাড়ি, এই পুরো বাড়িটার মধ্যে ধর এটা একটা পোরশন, এটা একটা পোরশন, আবার এটা একটা পোরশন। ধর এই পোরশনটা ধর 3 চার সাপোজ, আর এই পোরশনটা ধর 1 চার। বুঝতে পারলি কি বললাম? তোকে কোশ্চেনে কখনোই বলে দেবে না 2 তলা বাড়ি 3 তলা বাড়ি, এরকম বলবে না, তোকে বলে দেবে তোমার একটা বাড়ি আছে, বাড়ির এতটা পোরশন বলে দেবে। তখনই এক্সামে অঙ্ক আসবে, তোরা তো দেখেই অঙ্ক করি, 2টো বাড়ি থাকতো, এখানে 3টে বাড়ি দিয়েছি, একটু বড় হবে অঙ্কটা। তোদের এক্সামে 2টো বাড়িই দেবে, 3টে বাড়ি কখনো দেবে না। তো সুজয়ের 3টে বাড়ি আছে। দ্য পার্টিকুলার্স ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2021। তার মানে আমাকে যত ইনফরমেশন দিয়েছে, কত 2021 সালে ইনফরমেশন দিয়েছে, 31 মার্চ 2021। আর গিভেন বিলো 3টে বাড়ি দিয়েছে, হাউস 1, হাউস 2, হাউস 3। যখনই আমার এক্সামে হাউস প্রপার্টির অঙ্ক আসবে, প্রথমে আমাকে অঙ্কটাকে চুজ করতে হবে, অঙ্কটা দেখে ভালো করে চুজ করতে হবে যে কোন বাড়িটা কি জন্য ব্যবহার করছি। যে আমি এতক্ষণ বললাম না, লেট আউট, সেলফ অকুপাইড, পার্টলি সেলফ অকুপাইড, পার্টলি, এটা কোশ্চেন পড়ে দেখতে হবে কি পারপাসে ব্যবহার করছি। এখানে দেখ হাউস নাম্বার 1টা কি পারপাসে ব্যবহার করছি, বলেছে লেট আউট ফর রেসিডেন্স। লেট আউট মানে কি, ভাড়া দেওয়া। যাকে ভাড়া দিয়েছি সে কি করছে, রেসিডেন্স। রেসিডেন্স মানে কি, থাকা। যাকে ভাড়া দিয়েছি সে থাকবে বলেছে। আর এই হাউস নাম্বার 1টা কিন্তু পুরোটাই ভাড়া দিয়েছি, ভালো করে বুঝলি। এখন তুই বলবি স্যার এই বাড়িটা কিছুটা থাকলাম, কিছু ভাড়া, এরকম হলে তো বলে দেবে পার্টলি সেলফ অকুপাইড, পার্টলি লেট আউট, বলে দেবে। কথাটা বোঝা যাচ্ছে তো? কোশ্চেনের মানে বুঝতে হবে। তো বলেছে হাউস নাম্বার 1টা পুরো ভাড়া দিয়েছি, যাকে ভাড়া দিয়েছি তাকে থাকার জন্য, ঠিক আছে? আচ্ছা, হাউস নাম্বার 2 সেলফ অকুপাইড, মানে আমার বাড়ি, মানে ধর সুজয়ের বাড়ি, সুজয় বাড়িটাই থাকবে, সুজয় বাড়িতে থাকবে, বসবাস করবে, সেলফ অকুপাইড নিয়ম লিখিয়েছিলাম। আর বলেছে ওন বিজনেস। ওন বিজনেস মানে সুজয় ভদ্রলোকের 3টে বাড়ি আছে, প্রথম বাড়িটা ভাড়া দেবে, দ্বিতীয় বাড়িটা থাকবে, আর তৃতীয় বাড়িটা ব্যবসা করবে। কিছুক্ষণ আগে নোট লেখালাম, বাড়িতে যদি ব্যবসা করে তার কোনো এন্ট্রি হবে, তার মানে হাউস নাম্বার 3 আবার করতে হবে, বুঝা গেল? হাউস নাম্বার 3 করতে হবে, হাউস নাম্বার 3 বিজনেস করতে হবে। রইল হাউস 1, হাউস 2। হাউস 1টা কি বলেছে, লেট আউট, মানে বাড়ি ভাড়া। বাড়ি ভাড়ার নিয়মটা আমাকে জানতে হবে, কি করে করতে হয় বাড়ি ভাড়ার নিয়মটা। আর হাউস 2 কি, সেলফ অকুপাইড, তো ওর নিয়মটাও জানবো। তার মানে কি করবো, প্রথমে আগে হাউস নাম্বার কোনটা করবো, ভালো করে বুঝবো। অঙ্কটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট দিয়েছে ভালো। হাউস নাম্বার 1, তো অঙ্কটা কিভাবে করতে হয়, দাগটা কেটে দিয়ে এবারে কিভাবে দাগ কাটতে হয়। রুপিসের 3টে ঘর, ঠিক আছে? রুপিসের 3টে ঘর, ঠিক আছে? এখানে লিখলাম রুপিস, রুপিস, রুপিস। এটা লিখবো পার্টিকুলার, ঠিক আছে? এই লিখে নিলাম। এবার উপরে লিখতে হবে কথাগুলো, উপরে কথা লিখতে হবে। কি লিখতে হবে, লেট কম্পিউটেশন অফ, আমাকে শুরুতে এটা লিখতেই হবে, তোকে দরকার এটা মুখস্থ রাখতে হবে। কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ঠিক আছে? কি লিখলাম, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম। এবার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কথাটা ইনভার্টেড কমার মধ্যে রাখবো। কিসের মধ্যে রাখবো, ইনভার্টেড কমার মধ্যে রাখবো। কি লিখলাম, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আমরা কি শিখছি এখন, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি শিখছি, তাই লিখলাম কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ঠিক আছে? তো হয়ে গেল। অফ, নাম কি ভদ্রলোকের নাম, সুজয়, অফ মিস্টার সুজয়। কমা দিয়ে লিখবো আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, কমা দিয়ে লিখবো আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল।
for the assessment year. For the assessment year 2020 মানে কত হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার আছে অ্যাসেসমেন্ট ইয়ার আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কিন্তু 21 22 ঠিক আছে অ্যাসেসমেন্ট ইয়ার 21 22 relating to the previous year 2020-21 ঠিক আছে তাহলে কি লিখলাম এই কথাটা তোকে মুখস্থ রাখতে হবে মুখস্থ রাখা খুব ভালো কারণ এরপরে আমাদের ট্যাক্সের যত চ্যাপ্টারই আসে না কেন শুধু এই নামটা চেঞ্জ করো ইনকাম ফ্রম হাউস হোল্ড আছে ইনকাম ফ্রম হাউস হোল্ড লিখলাম যখন ক্যাপিটাল গেইন করব লিখব ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন যখন আদার সোর্স করব তখন লিখব ইনকাম আদার সোর্স মানে পুরো লেখাটাই একই হবে শুধু এই জায়গাটা ইনভার্টেড কমার জায়গাটা চেঞ্জ হবে বাকি সব সেম ঠিক আছে তো ঠিক আছে প্রথমে আমরা কি করব হাউস 1 ঠিক আছে হাউস 1 করছি এখানে লিখছি হাউস 1 হাউস 1 এর ব্র্যাকেটে কি লিখবো যেটা বলেছে হাউস 1 টা কি জন্য ব্যবহার করছি হাউস 1 টা কি করব ভাড়া দেব এটা লিখতে হবে ভাড়া দেব এখানে লিখতে হবে ভাড়া দেব লেট আউট ঠিক আছে যাকে ভাড়া দাও সে ভাড়া বাড়িতে কি করছে ব্যবসা করছে না থাকছে থাকছে এটা লিখতে হবে লেট আউট বলে দিয়েছে কোশ্চেনে লেট আউট ফর রেসিডেন্স পুরো কথা বলে লিখতে হবে কি করছিস লেট আউট ফর রেসিডেন্স ঠিক আছে হলো ক্লিয়ার হলো লেট আউট ফর রেসিডেন্স অঙ্ক করব তোরা যারা জানিস তো ভালো করা আরম্ভ করতে পারবি আর যারা জানিস না তোকে বলে দিচ্ছি হাউস হোল্ডটা কিভাবে করতে হয় দেখ হাউস হোল্ড করতে হয় 3 থেকে 4টে স্টেপ ছিল সেই মানে এটা যে লেট আউটের নিয়ম বলছি ঠিক আছে এখন আমরা লেট আউট শেখাচ্ছি লেট আউট যারা জানিস ভালো আর যারা জানিস তারপরে ভাই যারা জানিস না তারা দেখে নে প্রথমে লিখতে হবে স্টেপ 1 ঠিক আছে প্রথমে লিখতে হবে স্টেপ 1 আচ্ছা হাউস প্রপার্টির অঙ্ক করার আগে আমাকে দেখতে হবে ভালো করে শুনছিস তো কথাটা হাউস প্রপার্টি করতে গেলে দেখতে হবে কোন শহরে বাড়িটা আছে এটা ভাইটাল শহর ভাইটাল হাউস প্রপার্টির ক্ষেত্রে সিটি খুব ভাইটাল তার মানে এখানে কোশ্চেনে প্রথমেই বলে দিয়েছিল কলকাতা স্যার এরকম কেন সিটির কথা বললেন আমাকে দেখতে হবে বাড়িটা মেট্রো সিটি থেকে চারটে আমাদের মেট্রো সিটি চারখানা আছে কি কি কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই আমাকে দেখতে হবে বাড়িটা কি মেট্রো সিটিতে হ্যাঁ কি না হ্যাঁ বাড়িটা মেট্রো সিটিতে কলকাতা মেট্রো সিটি তাই বাড়িটা মেট্রো সিটিতে বাড়ি আছে কিনা তোকে কোশ্চেন মানে হাউস প্রপার্টি অঙ্ক করার আগে অবশ্যই দেখতে হবে বাড়িটা মেট্রো সিটি ইয়েস অর নো হ্যাঁ বাড়িটা মেট্রো সিটি ঠিক আছে তো স্টেপ 1 প্রথমে লিখবো দেখ কি লিখবো গ্রস মিউনিসিপাল ভ্যালু প্রথমে কি লিখলাম গ্রস মিউনিসিপাল ভ্যালু ঠিক আছে এবার দেখ গ্রস কখন কথাটা ইউজ করতে হয় অ্যাকচুয়ালি মিউনিসিপাল ভ্যালুই লেখে প্রথমে মিউনিসিপাল ভ্যালু লিখতে হয় গ্রস লিখতে নেই গ্রস কখন লিখতে হয় যদি বাড়ি যদি মেট্রো সিটিতে হয় তখন লিখতে হয় গ্রস তাহলে গ্রস কথাটা কখন আমার ছটা ক্লাস করা আছে 6টা ক্লাসে সব বলেছি জাস্ট প্রথম দিয়ে একবার দেখলে সব বুঝিয়ে যাবি তার মানে আমাকে মিউনিসিপাল ভ্যালুই লিখতে হয় কিন্তু যেহেতু অঙ্কে বলেছে বাড়িটা মেট্রো সিটিতে হলে গ্রস হয় আর মেট্রো সিটি না হলে শুধু মিউনিসিপাল ভ্যালু তুই লিখতে পারিস ঠিক আছে শুধু মিউনিসিপাল ভ্যালু বা নেট মিউনিসিপাল ব্যাপারটা এক কি বললাম বোঝা গেল তো বাড়িটা যদি মেট্রো সিটি হয় তখন গ্রস আর মেট্রো সিটি না হলে কি বলেছিলাম হয় তুমি নেট লেখো না হলে শুধু লেখো নেট মিউনিসিপাল ভ্যালু বা শুধু মিউনিসিপাল ভ্যালু ব্যাপারটা এক ঠিক আছে তো আচ্ছা হয়ে গেল এত অবধি গ্রস মিউনিসিপাল কত বলেছে হাউস নাম্বার 1 এ বলেছে কিছু 36,000 টাকা 36,000 বলেছে আর কি করে বলতে এটাই গ্রস কিছু বলে দেয়নি রে কোশ্চেনে কিছু বলে দেয়নি গ্রস না নেই আমার ইচ্ছা আমি গ্রসও ধরতে পারি নেটও ধরতে পারি গ্রসও ধরতে পারি নেটও ধরতে পারি কি ধরবো আমি গ্রস ধরবো আমি গ্রস ধরছি 36,000 বুঝিস কিন্তু অ্যাকচুয়ালি মেট্রো সিটি হলে আমাকে গ্রস দিয়ে স্টার্ট করতে হয় মেট্রো সিটি হয় বাড়ি যদি মেট্রো সিটি হয় তাহলে লিখতে হয় গ্রস মিউনিসিপাল ভ্যালু বাড়ি যদি মেট্রো সিটি হয় তখন লিখতে হবে গ্রস মিউনিসিপাল ভ্যালু ঠিক আছে তো এখানে মিউনিসিপাল ভ্যালু দিয়েছি আমি এটাকে গ্রস ধরেছি যদি আমি এটাকে নেট ধরতাম তাহলে আমাকে আবার গ্রসে নিয়ে যেত নেট ধরলে গ্রসে নিয়ে যেত কি বললাম নেট ধরলে গ্রসে নিয়ে যেত আমি বলে দিচ্ছি আমি শিখিয়েছিলাম নেট থেকে কি করে গ্রসে যেতে হয় কারণ অ্যাকচুয়ালি তো ডিভিশনের মতন একটা অঙ্কের মধ্যে সব জিনিস বলে দিচ্ছি নেট থেকে কি করে গ্রসে যেতে হয় যদি কোশ্চেনে নেট দিয়ে যায় সেখান থেকে তুমি গ্রসে যাবে কি করে নেটের সঙ্গে কি করতে হবে 10 এর 9 গুণ করতে সব বুঝিয়েছিলাম কেন 10 এর 9 করতে সব বুঝিয়েছিলাম ঠিক আছে 1 নম্বর না 2 নম্বর ভিডিওতে বুঝিয়ে দিয়েছিলাম তো নেটের সঙ্গে নেট থেকে গ্রসে যেতে গেলে কি করতে হয় নেটের সঙ্গে
10-এর 9 গুণ করতে হয়। তো আমি কি করলাম, আমি তো নেট ধরিনি, আমি গ্রস ধরেছি, তাহলে আমার কোনো প্রশ্ন নেই, এখানে কোনো সমস্যা হবে না। তারপর কি লিখতে হয়, তার নিচে লিখতে হয় ফেয়ার রেট, কি লিখতে হয়, ফেয়ার রেট। এবার কোশ্চেন পড়ে দেখতে হবে আমাকে কি ফেয়ার রেট বলেছে আমাকে কিছু, ফেয়ার রেট পেয়েছিস না, কিছু তো খুঁজে পাওয়া গেল না ফেয়ার রেট, না পাওয়া গেলে ফেয়ার রেট না থাকলে এন এ লিখতে হয়। এন এ মানে কি, এন এ আমাকে বলতে পারি তোরা হাউস ফোর্টি করেছিস, জিরো, জিরো আর এন এর মধ্যে ডিফারেন্স কি, জিরো আর দেখ, জিরো মানে কি, তার কিছু কিছু ভ্যালু, ভ্যালুটা জিরো, এন এ মানে নট অ্যাপ্লিকেবল, এখানে অ্যাপ্লিকেবল নেই, ঠিক আছে, তোমাদের রাখবি, এন এ মানে কিন্তু জিরো না, এন এ মানে জিরো না। রুল কি, রুল কি, রুল কি বলছে, এবার এই দুটোর মধ্যে বড় কোনটা মাথায় রাখবি, দেখ এখানে বলে দিচ্ছি এই দুটোর মধ্যে বড় কোনটা, 36, এই দুটোর মধ্যে বড় কোনটা, 36,000 টাকা। মাথায় থাকবে তো এটা, পরে ভুলে যাবি, কিন্তু বাড়ি যেতে ভুলে যাবি, যারা যারা প্রথম করছিস তারা ভুলে যাবি, যারা তো করেছিস তাদের কোনো অসুবিধা হবে না। এই দুটোর মধ্যে বড় দেখতে হয়, বড়, তুমি এখানে লিখে দিতে বুঝতে অসুবিধা হয়, কি লিখবো, বড় মানে হাই, তাই তো, বলে বুঝতে পারলি তো, বড় মানে হাই, 36,000 টাকা। তারপর লিখতে হয় স্ট্যান্ডার্ড রেট, স্ট্যান্ডার্ড রেট, তো কত দিয়েছে স্ট্যান্ডার্ড রেট, 40,000 টাকা দিয়ে, 40,000 টাকা। এই দেখ, যারা জানিস না তাদেরকে বলছি, এই দুটোর মধ্যে যেটা লো, ঠিক আছে, এই দুটোর মধ্যে যেটা লো, লো কোনটা বুঝতেই পারছিস, এই দুটোর লো কোনটা, 36,000 টাকা। এই যে 36,000 টাকা বেরোলো, এটা সেকেন্ড ঘরে লিখতে হয়, ঘরটার দিকে খেয়াল রাখবি, ঘর কেমন করছি, কোন ঘরে টাকা লিখছিস, তাহলে 36,000 টাকা লিখলাম সেকেন্ড ঘরে। এই যেটা বেরোলো, এই যে 36,000 টাকা বেরোলো, এটাই হচ্ছে স্টেপ 1, 36,000 টাকাকে বলে স্টেপ 1। তাহলে স্টেপ 1 এর নামটাকে কি শিখিয়েছি আমি, রিজনেবল এক্সপেক্টেড রেট, এটাকে আমি শিখিয়েছি রিজনেবল রিজনেবল এক্সপেক্টেড রেট। কি বললাম, কি শিখিয়েছি এটাকে আমি, রিজনেবল এক্সপেক্টেড রেট, ঠিক আছে তো। এবার কি লিখতে হয়, এর নিচে কি লিখতে শিখিয়েছি আমি, স্টেপ 1 হয়ে গেল, স্টেপ 2, তাই তো, বল মনে আছে স্টেপ 2 তে কি লিখতে শিখিয়েছি, অ্যানুয়াল রেট, স্টেপ 2 তে শিখেছি অ্যানুয়াল রেট। আমি এটা তোকে বলে দিতে পারি, তোদের সবাইকে বলে দিতে পারি, তোরা তো জানিস, যারা করে ফেলেছিস তারা সবাই জানিস, যারা জানিস না, লেট আউট বাড়ির এইটাই রুল হয়, এর বাইরে কোনো রুল নেই। তো সুতরাং বলি কি, রুলটাকে মুখস্থ করতে হবে, তুই বলতে পারিস মুখস্থ করতে হবে, মুখস্থ মানে কি এইগুলোই হবে, প্রতিটা অঙ্কে দেখবি এই লেখাই হবে, এর বাইরে কিছু হবে না, এর বাইরে কিছু হবে না। তো দেখ কি বলছে এখানে, অ্যানুয়াল রেন্ট কি বলেছে, কোশ্চেন পড়ে দেখতে হবে, দেখি কোশ্চেন পড়ে, ভালো অঙ্ক দিয়েছে মনে হচ্ছে। অ্যানুয়াল রেন্ট আমি খুঁজে পাচ্ছি না, কোশ্চেন পড়ে দেখলাম অ্যানুয়াল রেন্ট নেই, রেন্ট রিসিভ দিয়েছে, ভালো করে শোন, দেখ শোন, মন দিয়ে শোন, ওরা হয় কোশ্চেনে অ্যানুয়াল রেন্ট বলে দেবে, না হলে রেন্ট রিসিভ বলে দেবে, না হলে পার মান্থ রেন্ট বলে দেবে, এই তিনটেই বলে দেবে, বাইরে কিছু বলবে না। হয় অ্যানুয়াল রেন্ট, অ্যানুয়াল মানে কি বছর, এক বছরের রেন্ট বলে দেবে, না হলে কি বলে দেবে, রেন্ট রিসিভ বলে দেবে। রেন্ট রিসিভ মানে কি, ধর আমি যাকে ভাড়া দিই সে হয় 12 মাস থাকলো, তাহলে 12 মাসের ভাড়া লেখা থাকবে, যদি ও 11 মাস থাকে তো 11 মাসের ভাড়া লেখা থাকবে। আরে আমি আমার পাশের ঘরে কাউকে ভাড়া দিয়েছি, ওর যে ক মাস থাকবে সে ক মাস ভাড়া দেবে, তো বুঝতে পারছিস তো, রেন্ট রিসিভ মানে কি, সেটা কোশ্চেনে বলে দেবে। আর রেন্ট পার মাস সেটাও বলে দিতে পারে, কিন্তু কোশ্চেনে আমাকে কি বলেছে, আমাকে রেন্ট রিসিভ বলেছে, রেন্ট রিসিভ বলেছে, ঠিক আছে, কোনো অসুবিধা, আমি বের করে দিচ্ছি কি করে রেন্ট রিসিভ বের করতে। আমি এখানে বলছি রেন্ট রিসিভ কত দিয়েছি জানিস, 35,000 টাকা দিয়েছি, রেন্ট পেয়েছি, আমি বাড়ির মালিক, আমি হাতে 35 পেয়েছি। এবার এবার দেখছি আদৌ বাড়িটা কি ভ্যাকেন্ট ছিল, ভ্যাকেন্ট মানে বুঝিস তো, ভ্যাকেন্ট মানে কি, ফাঁকা, ভাড়াটিয়া ছিল না, এমন হতে পারে 1 মাস ভাড়াটিয়া ছিল না, দেখতে হবে এরকম কি ছিল ভ্যাকেন্ট, বলছে হ্যাঁ হাউস নাম্বার 1 2 মাস ফাঁকা ছিল, তার মানে আমাকে ভাড়াটিয়া ক মাস ভাড়া দিয়েছে, কি মনে হয় 10 মাস ভাড়া দিয়েছে, তার মানে এই 35,000 টাকা নিশ্চয়ই 10 মাসেরই সমান, হ্যাঁ কি না, তাহলে 35,000 টাকা যদি 10 মাসের সমান হয়, তাহলে 12 মাসে কত হয়, 12 মাসে কত হয়, বুঝতে পারলি। তোরা আমি দেখেছি তোরা যারা পারিস অঙ্ক তাদেরও কিন্তু অনেক সময় অসুবিধা হয়, রেন্ট রিসিভ দেখলে অ্যানুয়াল রেন্ট করে হয়, আমি দেখেছি অনেক সময় ভুল হচ্ছে তোদের। তো অ্যানুয়াল রেন্ট বের করার নিয়মটা কি একদম, অ্যানুয়াল মানে কি বছরে, 12 মাসের রেন্ট, অ্যানুয়াল মানে 12 মাসের রেন্ট, 12 মাসের রেন্ট কি করে বের করবো, আমাকে দিয়েছে 35,000 টাকা রেন্ট রিসিভ, কিন্তু কত মাসের দিয়েছে এটা, বলেছে 2 মাস ভ্যাকেন্ট, মানে আরে 12 মাসে মানে 2 মাস যদি ভ্যাকেন্ট থাকে তাহলে 10 মাস পেয়েছি, 10 মাসে 35,000 হলে 12 মাসে কত, নরমাল জিনিস, বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম। 35 আমি এই ক্লাসটা লাস্ট ক্লাস আমি এই কারণে করে দিলাম, তারা অনেকেই হয়তো অঙ্ক পারবি, অঙ্কটা আমি যত কোশ্চেন আছে সব কোশ্চেনগুলো ক্লিয়ার করি যাতে আর কোনো অসুবিধা না হয়, ঠিক আছে, একটা রিভিশন বলতে পারি, ঠিক আছে। 35,000 ইন্টু 12/10 কত হচ্ছে, 42,000। আর যারা করিসনি চ্যাপ্টার, যে 3-4 জন করিসনি
তোরা আজকে দেখিয়ে দিলাম, আমার ভিডিও আছে, একটা একটা করে ভিডিও দেখ, তারপর আমি টাইম দিয়ে দেবো সপ্তাহে একদিন করে, এই সঙ্গে চেক করে নিয়ে হয়ে যাবে, ঠিক আছে? মানে আমি আর মানে দায়িত্ব নিয়ে আমি আর শেখাবো না, কারণ আমার কাজ হয়ে গেছে, তোরা করিস সেটা তোদের পর। 42,000 টাকা এখানে লিখে দিচ্ছি, টাকাটা কি করে হলো? 35,000 ইন্টু 12/10। এবার নিয়মটা কি হয় জানিস? আমি বলেছি নিয়মটা শোন। এবার কি করতে হবে জানিস? সেখানে তোদের যদি বুঝতে অসুবিধা না হয় আমি এখানটা লিখে দিচ্ছি। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু এক্সামে লিখবি না, হাই লো এক্সামে লিখতে নেই, এটা তোদের বোঝানোর জন্য লিখছি। এই দুটোর মধ্যে বড় কোনটা বল? 42, তাই তো? এদের মধ্যে বড় তো 42, তো এখানে 42 লিখলাম, শুধু এখানে ব্যাকে লিখে রাখ হাই। কেন? আমি তো হাই করেছি, এই জন্যই তো আমি এখানে লিখে রাখলাম, যাতে বাড়িতে গিয়ে ভুলে না যাস। কি বললাম বুঝতে পারছিস তো? তাহলে এই যে 42,000 টাকা বেরোলো তো 42, এটাকে বলে স্টেপ 3। কি বলে এটাকে? স্টেপ 3। স্টেপ 3 42,000 টাকা বেরোলো, এটাকে লিখতে হয় একটা কথা। কি লিখতে হবে জানিস তো? হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। এমন ভালো অঙ্ক আছে, আমরা সত্যি ভালো অঙ্ক আছে, অঙ্কটা যদি করে রাখিস তাহলে তোদের যতই থাক মানে করে ফেলতে পারবে। মানে একটা লাস্টের দিকের অঙ্ক এটা। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি 12 এর অঙ্ক না, কলেজে এসছে অঙ্কটা, এনেই করেছি। কঠিন না, আমি দেখলাম তোদের সিলেবাসটা কি কভার করছে। হ্যাঁ, এই অঙ্কটা তোদের সিলেবাসে দেবে, ঠিক আছে? তোদের সিলেবাসে এরকম টাইপের অঙ্ক আসে। তুই যখন এর পরবর্তী সময় যখন টেস্ট পেপার সলভ করবি দেখবি এই অঙ্ক ভরে ভরে আছে, এই টাইপের অঙ্ক, ঠিক আছে? তো বোঝা গেল হায়ার অফ স্টেপ 1 স্টেপ 2 42,000 টাকা ক্লিয়ার তো? সবাই ক্লিয়ার হয়েছে? এরপরে কি লিখতে? এর থেকে লেস করতে হয়। লেস কি লিখতে হবে? লেস কি করতে হবে? লেসটা লস, লিখ লস ডিউ টু ভ্যাকেন্সি। কি লিখলাম? লস ডিউ টু ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি মানে তো আইডিয়া হলো, ভ্যাকেন্সি মানে বাড়ি ফাঁকা ছিল, তাহলে কত টাকা ভাড়া পাইনি, মানে ভ্যাকেন্সির জন্য কত টাকা পাইনি, ভ্যাকেন্সির জন্য কত টাকা পাইনি। তুই ভালো করে যদি তোরা দেখিস 35 পেয়েছি আর অ্যানুয়াল ছিল 42। মাথা ঠান্ডা করে ভাবার চেষ্টা কর। অ্যানুয়াল রেন্ট 42,000, কিন্তু পেয়েছি 35,000 টাকা। তার মানে কত টাকা পাইনি? কত টাকা বল? 7,000 টাকা। কেন পাইনি? ভ্যাকেন্টের জন্য। ভ্যাকেন্টের জন্য 7,000 টাকা পাইনি, তাহলে এখানে লিখবো লস ডিউ টু ভ্যাকেন্সি 7,000 টাকা। কি করে হলো? 42,000 মাইনাস 35,000। আবার অনেকে এটা কি করে? অনেকে এটা ভাগ করে ইনটু করে করে। আমি ইনটু করে কেন করতে হবে? সবচেয়ে সোজা প্রসেস এটা। আমি আর ভাববো কেন? আমি আবার ইনটু অনেকে কি করে? এই এখানে 35 তো বলে 35,000/10 ইনটু 2। কেন আমি করতে হবে? করা গেছে, এখানে 35 করা আছে, এখানে 42 হয়ে গেল বাদ। তাহলে 42 থেকে 7 বাদ দিয়ে কত হচ্ছে? 35,000। এখানে লিখবো 35,000। এই যে 35,000 টাকা বেরোলো, এটাকে কি বলে জানিস? গ্রস অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে? যে আমি বারবার বলছি, যারা আগে করিস তাদের কাছে কঠিন লাগবে, নতুন লাগবে, কারণ নতুন টার্ম, ঠিক আছে? যারা করেছিস তাদের কাছে কিছুই নেই অঙ্কটার মধ্যে, যারা আগে করেছে তাদের কিছুই নেই এটার মধ্যে। গ্রস অ্যানুয়াল ভ্যালু কি লিখলাম? গ্রস অ্যানুয়াল ভ্যালু কত? 35,000 টাকা। বোঝা গেল? গ্রস অ্যানুয়াল ভ্যালু 35,000 টাকা। দেখি অ্যানসার মিলেছে? একদম অ্যানসার মিলে গেছে, অ্যানসার মিলে গেছে। তাহলে এত অবধি ক্লিয়ার? এই এত অবধি, এই এতটা পার্ট যে করে দিলাম তার উপর একটা নাম্বার আছে, আমি এতটা মিলিয়ে দেবো তার উপর নাম্বার আছে। এখানে কিন্তু পার্ট মার্কিং আছে, আমি এতটা করতে পারি নাম্বার আছে, ঠিক আছে? তো অনেকটা নাম্বার পেয়ে যাবি, গ্রস অ্যানুয়াল ভ্যালু মিলাতে হবে, অনেকটা নাম্বার পেয়ে যাবি। লেস, এর থেকে লেস করতে হবে কি? মিউনিসিপাল ট্যাক্স। লেস municipal tax or like municipal tax or any other tax paid by the owner, like municipal tax or any other tax paid by the owner. Or any other tax paid by the owner. Municipal tax or any other tax paid by the owner. দেখা যাক কি বলেছে কোশ্চেনে মিউনিসিপাল ট্যাক্স। কোশ্চেনে কি বলেছে মিউনিসিপাল ট্যাক্স? আমি পড়ছি, মন দিয়ে শুনবে। আচ্ছা, মিউনিসিপাল ট্যাক্সের একটা নিয়ম বলেছিলাম, মনে আছে? বলতে পারি মিউনিসিপাল ট্যাক্সের নিয়ম কি বলেছিলাম? একজন বল, সবাই বললে কারণ হ্যাঁ একটাও বললো মিউনিসিপাল ট্যাক্স অনলি ওনারকে পে করতে, ওনার মানে বাড়ির মালিককে পেমেন্ট করতে হবে। মিউনিসিপাল ট্যাক্স বাড়ির মালিককে পেমেন্ট করতে হবে, ঠিক বলেছে একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট বলি, মানে বলতে হবে প্রিভিয়াস ইয়ারে যত টাকা পেমেন্ট করবে তত টাকাই ডিডাকশন পাওয়া যাবে। এখানে কি লিখেছি? মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার। লাইনটার মানে বুঝতে হবে মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স, শুধু মিউনিসিপাল ট্যাক্স না, যে কোনো ট্যাক্স। যে কোনো ট্যাক্স মানে বেসিক্যালি আর দুটো ট্যাক্স আছে, ওয়াটার ট্যাক্স আর সিওয়ারেজ ট্যাক্স। মিউনিসিপাল ট্যাক্স, ওয়াটার ট্যাক্স আর সিওয়ারেজ ট্যাক্স, তিনটে ট্যাক্সই পাবি। মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার লিখবো। কিন্তু
কি লিখেছে, পেমেন্টটা করছে কে, দেখ পেড বাই দ্য ওনার, পেডটা কার নাম লেখা, পেডে কার নাম লেখা, ওনার, মানে বাড়ির মালিককেই দিতে হবে, এটা মাথায় রাখলাম। ওনারকেই দিতে হবে মিউনিসিপাল ট্যাক্স, অন্য কেউ দিলে কিন্তু এখানে আসবে না, ঠিক আছে? অনেকে ভুল করে দেখে না, অনেকে লাইনটাই পড়ে না, ও দেখে মিউনিসিপাল ট্যাক্স কোশ্চেনে আছে বসিয়ে দিই, না সেটা না, দেখতে হবে ওনারকেই পেমেন্ট করতে হবে, 1 নম্বর। 2 নম্বর প্রিভিয়াস ইয়ার, আমাদের প্রিভিয়াস ইয়ার কত জানিস, 19-20, তাই তো? না সরি, আমাদের প্রিভিয়াস ইয়ার 20-21 হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার। কোশ্চেন পড়ে দেখতে হবে 20-21 আমাদের বাড়ির মালিক মানে ওনার কত টাকা মিউনিসিপাল ট্যাক্স, কি বললাম, 20-21 মানে এই বছর আমাদের বাড়ির মালিক, মানে বাড়ির মালিকের নাম কি ছিল, মিস্টার সুজয়, কত টাকা মিউনিসিপাল ট্যাক্স দিয়েছে। স্যার লাইনটার মানে বুঝলাম না তো, ধর 20-21 ধর আমাদের বাড়ির মালিক মিউনিসিপাল ট্যাক্স দিয়ে 5,000 টাকা, কত টাকা দিয়েছে, 5,000 টাকা দিয়েছে, কিন্তু ওকে দিতে বলেছিল 6,000 টাকা, ওকে দিতে বলেছিল 6, দিয়েছে 5, তাহলে আসবে কত, আসবে 5। ও যত দিয়েছে, যত টাকা খুশি, ধর ওকে দিতে বলেছিল 6, ও দিয়েছে 50ই আসবে, মানে যত টাকা পেমেন্ট করবে তত টাকাই আসবে, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এখানে মিউনিসিপাল ট্যাক্সে আমরা মাইনাস করব পেড বেসিসে, কি বেসিস, পেড মানে তুমি যত টাকা পে করবে তত টাকাই আসবে। তো দেখ হাউস নাম্বার 1 এ কোশ্চেনে বলেছিল মিউনিসিপাল ট্যাক্স কত বলেছিল জানিস, মিউনিসিপাল ট্যাক্স বলেছিল 5,000 টাকা, 5,000 টাকা। এবার 1 নম্বর অ্যাডজাস্টমেন্টে বলে দিয়েছে, মন দিয়ে শুনতে হবে এই কথাটা, এটা ঘুরিয়ে দিয়েছে কথাটা, বলছে মিউনিসিপাল ট্যাক্স 1,500 টাকা ইন রেসপেক্ট অফ হাউস নাম্বার 1 ওয়াজ ইন এরিয়া, এরিয়ার মানে স্যার, এরিয়ার মানে বাকি, এরিয়ার মানে বাকি। কোশ্চেনে হাউস নাম্বার 1 এ, দেখ হাউস নাম্বার 1 এ বলেছিল মিউনিসিপাল ট্যাক্স কত, 5,000 টাকা, ঠিক আছে? ঠিক নিচে একটা অ্যাডজাস্টমেন্ট বলে দিয়েছে, বলতে হাউস নাম্বার 1 এ কত টাকা বাকি ছিল ট্যাক্স, 1,500 টাকা বাকি আছে, তাহলে বাড়ির মালিক কত টাকা দিয়েছে, ও কি 5 দিয়েছে নাকি 3.5 দিয়েছে, 3.5 দিয়েছে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তুই দেখ, তুই হয়তো এই পয়েন্টটা তোদের ওকে বলেনি, নতুন একটা পয়েন্ট পেলাম, এরকম টাইপের অনেক নতুন নতুন পয়েন্ট থাকতে পারে, এইগুলো বুঝতে হবে। তাহলে কি হবে, 5,000 থেকে 1,500 টাকা বাদ দেবে। এবার দেখ অনেক স্টুডেন্ট কি করবে, অনেকে তো মুখস্থ করে, ব্যাপারটা মুখস্থ করে, দেখে মিউনিসিপাল ট্যাক্স লেখা আছে 5,000, চলো 5,000 বসিয়ে দিই, না ব্যাপারটা সেটা না, বুঝতে হবে লাইনের মানে 5 থেকে 1.5 বাদ দিলে কত হবে, 3,500, ঠিক আছে? তো 35,000 থেকে যদি 3,500 টাকা বাদ দিই তাহলে কত হচ্ছে, 35 থেকে 3 বাদ দিলে 32, 31,500, এখানে হচ্ছে 31,500 টাকা। গ্রস অ্যানুয়াল ভ্যালু হয়ে গেল, এটাকে বলে কি নেট অ্যানুয়াল ভ্যালু, কি বললাম, নেট অ্যানুয়াল ভ্যালু, বুঝা গেল, নেট অ্যানুয়াল ভ্যালু। এর থেকে কি করব, মাইনাস করব, লেস করব। আচ্ছা, এই ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে ডিডাকশন পাওয়া যায়, ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে ডিডাকশন পাওয়া যায় কত নম্বর ধারায় উল্লেখ আছে, ডিডাকশন 24 নম্বর ধারায়, পরীক্ষা শর্ট কোশ্চেন আসে। এখানে যে ডিডাকশন পাওয়া যায় কত নম্বর ধারায়, 24 নম্বর ধারায়, এখানে ডিডাকশন আন্ডার সেকশন 24, এত নম্বর ধারায় ডিডাকশন উল্লেখ আছে। প্রথমে কি লিখবো, স্ট্যান্ডার্ড ডিডাকশন, কি লিখবো, স্ট্যান্ডার্ড ডিডাকশন। প্রথমে যে ডিডাকশনটা আসে তাকে বলে স্ট্যান্ডার্ড ডিডাকশন, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডিডাকশন, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডিডাকশন কত টাকা পাওয়া যায়, কত পার্সেন্ট পাওয়া যায়, মাথায় রাখতে হবে, হ্যাঁ 30%, কার উপর 30%, কার উপর, নেট অ্যানুয়াল ভ্যালু, এই যে আমরা বললাম 30% এইটার উপর, নেট অ্যানুয়াল ভ্যালুর উপর 30%, এই টাকার উপর 30%, এইটার উপর 30%, ঠিক আছে? পরীক্ষা শর্ট কোশ্চেন আসে, পরীক্ষা শর্ট কোশ্চেন বলে দেয় কি, ওখানে রাখো, পরীক্ষা শর্ট কোশ্চেন দেখো, সুন্দর শর্ট কোশ্চেন দেয়, বলে কি, বলো ইনকাম অফ হাউস প্রপার্টিতে স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়, কত পার্সেন্ট পাওয়া যায়, অ্যানসার বলতে হবে 30%। এবার বলে ঠিক আছে 30% বুঝলি, কার উপর 30% পাওয়া যায়, কার উপর 30% পাওয়া যায়, নেট অ্যানুয়াল ভ্যালু, মাথায় রাখতে হবে, পরীক্ষা শর্ট কোশ্চেন আসে। তাহলে 30% লিখবো, 31,500 30% করে ফেল, কত হচ্ছে, 9,000, 9,450, 9,450, প্রথম ঘরে লিখতে হবে 9,450। এরপরে কি লিখতে হয়, লাস্ট ইন্টারেস্ট অন লোন, কি লিখতে হবে এখানে, ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন। দেখ ইন্টারেস্ট অন লোন সম্পর্কে বলে দিই, বলেছিলাম তো লোনের গল্প বলেছিলাম তো, আগে বলেছি লোন তো বুঝতেই পারছিস, লোন একটা কথা বলে দিই, লোনের ব্যাপারটা, এখানে ইন্টারেস্ট অন লোন কখন আসবে, কখন লিখবো, প্রশ্ন উঠতে পারে, কারণ এখন প্রশ্ন উঠবে না, 3-4টা অঙ্ক করার পর প্রশ্ন উঠবে, এখানে ইন্টারেস্ট অন লোন কখন লিখবো। ইন্টারেস্ট অন লোন, দেখ বাড়িতে বোনের বিয়ে, তার জন্য লোন নিয়েছি, শোন ভালো করে শোন, আমার এখানে হাউস নাম্বার 1 করছি, এটা হাউস নাম্বার 1 করছি তো, কিন্তু বাড়িতে বোনের বিয়ে লেগেছে, হাউস নাম্বার 1টা বন্ধক রেখে লোন নিয়েছি,
প্রশ্ন হলো আমি কি এই লোন কি বোনের বিয়ের জন্য যে লোন নিয়েছি সেই লোনটাকে আমি এখানে দেখাতে পারবো লোনের ইন্টারেস্ট? ইনকাম ট্যাক্স বলেছে না। ছেলের পড়াশোনার জন্য লোন নিয়েছি, সেই লোনের ইন্টারেস্ট এখানে দেখাতে পারবো না। তারপর হচ্ছে ধর বাইরে ঘুরতে গেছি, লোন নিয়েছি, তার ইন্টারেস্ট এখানে দেখাতে পারবো না। কি বলেছে ইনকাম ট্যাক্সে পরিষ্কার ভাবে বলে দিয়েছে তুমি লোনটা নিয়েছো কি থেকে, কোথা থেকে লোন নিয়েছো? হাউস নাম্বার 1 বন্ধক রেখে লোন নিয়েছো। তাহলে হাউস নাম্বার 1 এর জন্যই খরচ করো, মানে অর্থাৎ ওই হাউসের জন্যই খরচ করো। ওই হাউসের কি কি খরচ হতে পারে? হাউসের তুমি হাউসটাকে রিপেয়ার, হয়তো হাউস ভেঙে ভেঙে গেছে, হাউসটাকে রিপেয়ার করো, মেরামত করো, তার জন্য তুমি লোন নাও, অবশ্যই তুমি লিখতে পারবে এখানে। তারপর রিপেয়ার, তারপর রিকনস্ট্রাকশন, ধর আমার দোতলা বাড়ি আছে, ওটাকে আরো একতলা আরো তিনতলা মানে তিনতলা করার জন্য লোন নিয়েছি, তুমি লিখতে পারবে। বা ধর কেউ ধর নতুন একটা ফ্ল্যাট কিনতে চাইবে, নতুন একটা ফ্ল্যাট কিনতে লোন নিল, সেটাও লিখতে পারবে। কি কি বলেছে, কি কি অ্যালাউ করেছে ইনকাম ট্যাক্স থেকে? বলতে তুমি রিপেয়ার, রেনোভেশন, ঠিক আছে, রিকনস্ট্রাকশন, পারচেস, এইগুলো বলে তুমি দেখাতে পারো ইন্টারেস্ট অনেক, এটা পরিষ্কার হয়ে বলেছে। তো সুতরাং মাথায় রাখতে হবে বেসিক জিনিসটা বললাম। হাউস নাম্বার 1 এ কি কোনো লোন ছিল? আমার চোখে পড়ছে, হ্যাঁ হাউস নাম্বার 1 এ লোন ছিল 3200 টাকা। কত টাকা লোন ছিল হাউস নাম্বার 1 এ? 3200 টাকা। দেখ আর একটা কথা, মিউনিসিপাল ট্যাক্স যে বললাম, এটা কি বেসিসে বললাম? মিউনিসিপাল ট্যাক্স পেড বেসিস। মিউনিসিপাল ট্যাক্স কি বললাম? পেড বেসিস, অর্থাৎ যত টাকা মিউনিসিপাল ট্যাক্স পেমেন্ট করবো তত টাকাই ছাড় পাবো। কিন্তু ইন্টারন্যাশনাল লোন পেড বেসিস নয়, এটা অ্যাক্রুয়াল বেসিস। আমাদের বেসিস দুটো শিখেছি ক্লাস 11 এ, দুটো শিখেছি, একটা হচ্ছে ক্যাশ বেসিস আর একটা অ্যাক্রুয়াল বেসিস। একটা ক্যাশ বেসিস, একটা অ্যাক্রুয়াল বেসিস। তো মিউনিসিপাল ট্যাক্স হয় ক্যাশ বেসিস আর ইন্টারন্যাশনাল লোন হয় অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুয়াল বেসিস মানে আমার ইন্টারেস্ট দিতে হবে 5000 টাকা। ব্যাংকের থেকে লোন নিয়ে ব্যাংক বলে তোমাকে ইন্টারেস্ট দেবে 5000 টাকা, আমি দিয়েছি 3000, তাহলে কত টাকা বাকি রেখেছি? 2000 টাকা। তার মানে অ্যাক্রুয়াল বেসিস যদি হয় তাহলে 5000 টাকাই দেখাবো, আর যদি ক্যাশ বেসিস হয় তাহলে 3000 টাকা। এটাই বলে ক্যাশ বেসিস, অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুয়াল বেসিস মানে তুমি যত টাকা দিয়েছো সেটা না, কত টাকা দিতে হবে সেটাই তুমি দেখো। এখানে কত বলেছে, কত দিতে হবে? মিউনিসিপাল ট্যাক্স পেড কিছু বলেছে? ও কিছু বলেনি, ইন্টারন্যাশনাল লোন 3200 বলেছে, ঠিক আছে। বাকি বলেছে কিছু কত টাকা আছে? না, ওটা হাউস নাম্বার 2 তে বাকি ছিল, হাউস নাম্বার 2 তে বাকি ছিল, হাউস নাম্বার 1 এ শুধু 3200 টাকা। তার মানে 12650। তাহলে 31500 থেকে 12650 বাদ দিলে কত হচ্ছে? 18850। তাহলে প্রথম বাড়ি থেকে ইনকাম হয়ে গেল, ঠিক আছে, প্রথম বাড়ির কাজ কমপ্লিট। সেকেন্ড বাড়িটা করে দিই এখানে, হাউস নাম্বার 1 আর হাউস নাম্বার 2 করে দিই। হাউস নাম্বার 2টা কি পারপাসে ইউজ হয়েছে? সেলফ অকুপাইড, ঠিক আছে। এই শোন, কথা বলিস না, একটু কথা বলিস না। হাউস নাম্বার 2টা কি পারপাসে ইউজ হয়েছে? সেলফ অকুপাইড। না তোদের মানে কোশ্চেন হতে পারে এটা সেলফ অকুপাইড আবার কি? সেলফ অকুপাইড মানে হচ্ছে নিজে থাকবে বাড়িতে। তো বাড়িতে নিজে থাকলে বলি স্যার ভাড়া দেওয়ার নিয়মটা তো বুঝলাম পুরোটা। নিজে থাকলে নিয়ম, নিজে থাকলে কোথা থেকে স্টার্ট হয় মনে রাখতে পারবি? এই দেখ, নিজে থাকলে এখান থেকে শুরু হয়, এখানে। ভাড়া থাকলে পুরোটা, আর নিজে থাকলে এখানে। তাহলে কি লিখবো প্রথমে? বল, দেখে দেখে কিছু নেই, দেখে দেখে লিখতে হবে, এটা দেখি শুধু এখান থেকে এই অবধি একই হবে, দেখে দেখে লিখতে হবে। নেট অ্যানুয়াল ভ্যালু, প্রথমে লিখতে হবে নেট অ্যানুয়াল ভ্যালু। নেট অ্যানুয়াল ভ্যালু তো দেখ কি বলছে, ভাড়া যদি নিজের বাড়ি হয়, নিজের বাড়ির ক্ষেত্রে নেট অ্যানুয়াল ভ্যালুটাকে বলি স্যার নেট অ্যানুয়াল টাকা কত লিখবো? কোশ্চেনে নিশ্চয় দেখতে হবে না, কোশ্চেনে কোনোদিন বলে দেবে নেট অ্যানুয়াল ভ্যালু নীল ধরতে হয়, নীল কি ধরতে হয়? নীল, ঠিক আছে। পরীক্ষার কোশ্চেন আসে সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে নেট অ্যানুয়াল ভ্যালু কত হয়, ঠিক আছে। বা এটা দেয় না, কোশ্চেন দেয় সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে মানে অ্যানুয়াল ভ্যালু কত, বলতে হবে নীল, অ্যানুয়াল ভ্যালু নীল, লিখে দিলাম নীল। এর থেকে কি মাইনাস করবো? দেখ লেখাই আছে লেস ডিডাকশন আন্ডার 24, ডিডাকশন আন্ডার সেকশন 24, ঠিক আছে। ডিডাকশন আন্ডার 24 কি হবে? স্ট্যান্ডার্ড ডিডাকশন। তো আমাকে কি বলতে পারবি নীলের উপর যদি 30% করি কত হবে? নীল মানে 0, 30% করলে 0ই হয়, কিছু হবে না। হ্যাঁ দেখ, আর কি হবে? ইন্টারন্যাশনাল লোন, তাহলে সেই সংখ্যাটা। তো ইন্টারন্যাশনাল লোন কি বলেছে? হাউস নাম্বার কত নম্বর হাউস এটা? হাউস নাম্বার 2। হাউস নাম্বার 2 এ ইন্টারন্যাশনাল লোন বলেছে 3600 টাকা। ভালো করে শুনে নে, পেমেন্ট করেছে ইন্টারেস্ট 3600 টাকা। পেমেন্ট করেছে কত? 3600 টাকা পেমেন্ট করেছে। মানে এই যে সুজয়, ভদ্রলোক ছিল সুজয়, ওর পকেট থেকে 3200 টাকা বের করে দিয়েছে ইন্টারন্যাশনাল লোন, ঠিক আছে।
কিন্তু 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট আমি পড়ে বুঝলাম যে ইন্টারেস্ট অন লোন অফ রুপিস 1400, ঠিক আছে, ইন রেসপেক্ট অফ হাউস নাম্বার 2 ওয়াজ ইন এরিয়া, মানে হাউস নাম্বার 2 এ কত টাকা লোন বাকি রেখেছে, লোনের ইন্টারেস্ট 1400 টাকা হাউস নাম্বার 2 এ বাকি রেখেছে। তো দেখ আমরা কি বলেছি, বারবার বলেছি ইন্টারেস্ট অন লোন যে এখানে যে ডিডাকশন হয় না, কোন বেসিসে, অ্যাক্রুয়াল বেসিসে। অ্যাক্রুয়াল বেসিস, অ্যাক্রুয়াল বেসিস কাকে বলে, যত টাকা পেমেন্ট করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখতে হবে। ও পেমেন্ট করেছে কত বল, ও পেমেন্ট করেছে 3600 টাকা, ও পেমেন্ট করেছে 3600 টাকা, ঠিক আছে, পেমেন্ট করেছে 3600 টাকা, কিন্তু বাকি রেখেছে কত, 1400 টাকা। বল না, ব্যাংকের থেকে ও ব্যাংকে গেছে ইন্টারেস্টের টাকা দিতে, ব্যাংকে 3600 টাকা দিয়েছে, কিন্তু ব্যাংক তো 5000 টাকা, ও 1400 টাকা দেয়নি, দুটোই আসবে, টোটালটা আসে, অর্থাৎ এখানে ইন্টারেস্ট অন লোন ডিউটা আসে, বাকিটা আসে, কিন্তু মিউনিসিপাল ট্যাক্স বাকি আসে না, এই তো ডিফারেন্স, মিউনিসিপাল ট্যাক্সে বাকি আসে না, এখানে বাকি আসে। 3600 1400 কত হচ্ছে 5000, এটা শূন্য আর 5 করে কত হচ্ছে 5000ই হচ্ছে, এটা শূন্য, দেখ ভাব এটা শূন্য, শূন্য থেকে 5 বাদ দিস কত হবে, আমরা সবাই জানি কোনো কিছু শূন্য থেকে যাই বাদ দিই মাইনাসে বেরোয়, তাই তো, শূন্য থেকে বাদ দিলে তো মাইনাসে বেরোয়, তো শূন্য, এটা শূন্য থেকে 5000 বাদ দিলে মাইনাস 5000 হবে, তাহলে অ্যানসার করে ফেলবো এটা 13850, এই যে বেরোলো অ্যানসার, এটাকে বলে ইনকাম ফ্রম হাউস হোল্ড, ঠিক আছে, এটা যে অ্যানসার হলো পুরো অঙ্ক শেষ, অঙ্কটা শেষ। ইনকাম ফ্রম হাউস হোল্ড, টুকেনে পুরো অঙ্ক শেষ। এখন যে অঙ্কটা করবো সেই অঙ্কটা 15 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি, ঠিক আছে, দেখি অঙ্কটা কি কি বলেছে, মানে কি কি টাইপের অঙ্ক আছে। বলছে লেট আউট প্রপার্টি রিমেনিং ভ্যাকেন্ট ফর আ পার্ট অফ দা প্রিভিয়াস ইয়ার, মানে কি বলেছে জানিস তো, মানে একটা লেট আউট বাড়ি আছে যা কিছু সময় ফাঁকা থাকে, ভ্যাকেন্ট থাকে, যেন আগের অঙ্কটা যেমন করলাম ওটাও এই কথাটাই বলেছিল। নতুন যে পয়েন্টটা আছে, যেটা প্রপার্টি ইন দা অকুপেশন অফ দা ওনার ইউজ বোথ সেলফ রেসিডেন্স এন্ড লেট আউট, মানে এখানে ওনারের কাছে দুটো বাড়ি আছে, এই অঙ্কটায় ওনারের কাছে দুটো বাড়ি আছে, একটা হাউস 1 হাউস 2, হাউস 1টা পুরো ভাড়া দিচ্ছে আর হাউস 2টা কিছুটা ভাড়া দিচ্ছে আর কিছুটা নিজে থাকছে। একটা অঙ্ক করে এরকম অঙ্ক করেছিস বইতে, খুব কম থাকলেও খুব কম অঙ্ক করেছিস, খুব একটা অঙ্ক ছিল না বইতে, কারণ এই অঙ্ক করাচ্ছি তবে পরীক্ষায় কতটা আসবে সেটা বলতে পারছি না, টেস্ট পেপারে প্রচুর পাবে এই টাইপের অঙ্ক, ঠিক আছে, জন্য করে দিচ্ছি। কোশ্চেনটা ভালো করে পড়ি। বলছে ডি ঘোষ ইজ দা ওনার অফ 2 হাউস, ডি ঘোষের দুটো বাড়ি আছে, from the following particulars relating to this house for the previous year 2021 compute his income from house property for the relevant assessment year, income house property বের করতে হবে। চলো আরম্ভ করি। হাউস 1টা লেট আউট করে দিয়েছি, ঠিক আছে, তো প্রথমে কি লিখতে হয়, দেখ আমি বলেছিলাম যখনই হাউস প্রপার্টির অঙ্ক করবো দেখবো হাউসটা কোন সিটিতে আছে, তাই তো বলেছিলাম তো, কিন্তু এখানে সিটি বলেই নি, তো ঝামেলাই নেই, এখানে আগের অঙ্কটা কি বলেছিল, কলকাতা বলেছিল, মেট্রো সিটি, মেট্রো সিটি বললে কি লিখতে বলেছি বল, মেট্রো গ্রস মিউনিসিপাল ভ্যালু, আর মেট্রো সিটি ছাড়া যদি অন্য কোনো সিটিতে হয় তখন লিখতে হয় নেট মিউনিসিপাল ভ্যালু, কথাটা মাথায় রাখলো তো, হ্যাঁ বল, আমি বলছি শোন, যদি বাড়িটা যদি মেট্রো সিটিতে হয় তখন লিখতে হয় গ্রস, আর বাড়িটা যদি মেট্রো সিটিতে না হয়, মেট্রো সিটি ছাড়া অন্য কোনো যে কোনো শহরে হতে পারে, তখন লিখতে হয় নেট, ঠিক আছে। আর এই অঙ্কটায় কোনো সিটির উল্লেখ করেনি, তার মানে সিটি যখন যদি কোশ্চেনে যদি সিটির উল্লেখ না করে সে তোর মেট্রো সিটি হতেও পারে আবার নাও হতে পারে, উল্লেখ করে তো কোশ্চেন তো বলেনি মেট্রো সিটি কিনা, কোশ্চেনে মেট্রো সিটি, কোশ্চেনে সিটিই বলেনি কোন সিটিতে আছে, তো কিছু না বললে আমরা গ্রস নেটের গল্পে যাবো না, ডাইরেক্ট মিউনিসিপাল কি বললাম বুঝতে পারলি তো, ব্যাপারটা বুঝতে পারছিস তো, তো অত সময় চাপ নেই, যদি দেখিস বাড়িটা যদি দেখিস মেট্রো সিটিতে আছে গ্রস, আর বাড়িটা যদি মেট্রো সিটিতে না হয়, এই তো হয় মেট্রো সিটি হলে গ্রস, মেট্রো সিটি না হলে নেট, তো আর এই কোশ্চেন তো বলেইনি সিটি, তাহলে সিটি বলেনি তো গ্রসও হতে পারে নেটও হতে পারে, সেক্ষেত্রে তোর যা অ্যাজাম্পশন কোনো এর জন্য কখন নাম্বার কাটবে, তো অ্যাকচুয়ালি যেটা বইয়ে যে অ্যাজাম্পশন করেছে, বইতে বলছে তোমাকে তো সিটি বলেনি, তাহলে তুমি কেন গ্রস নেটে যাবে, দরকার নেই গ্রস নেটে যাবে, সিটি বললে তুমি ভাবো গ্রস আর নেট, কি বললাম বুঝতে পারলি, সিটি বললে তুমি ভাবো গ্রস নেট, সিটি বলেনি তুমি ভাববেই না গ্রস আর নেট, তার মানে এই কোশ্চেনে সিটি বলেছে না সিটি বলেনি, আমি গ্রস আর নেট ভাববো না, তার মানে কি লিখবো, শুধু মিউনিসিপাল ভ্যালু, ঠিক আছে, শুধু মিউনিসিপাল ভ্যালু, লিখে দে শুধু মিউনিসিপাল ভ্যালু, লেখ শুধু মিউনিসিপাল ভ্যালু।
গ্রসটা কেটে দিবি, বুঝিস? তোরাও কেটে দে, তোরাও কেটে দে, গ্রসটা কেটে দে। মিউনিসিপাল ভ্যালু কাটবি না কিন্তু, শুধু গ্রসটা। বলি কত বলেছে দেখ, কোশ্চেনটা পড়ছি, তোরাও পড় আমার সঙ্গে সঙ্গে। মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে 1,44,000, পেয়েছিস? দেখেছিস? আমি তো দেখলাম 1,44,000 টাকা দিয়েছি, তোরা দেখেছিস তো? ফেয়ার রেন্ট তো বল দেখি, ফেয়ার রেন্ট কত বলেছে? 1,56,000। তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা বল? 1,56,000, ঠিক আছে তো? এবার স্ট্যান্ডার্ড রেন্ট কত বলেছে? বলেছে কিছু? খুঁজে পাইনি, সত্যি খুঁজে পাইনি, স্ট্যান্ডার্ড রেন্ট খুঁজে পাচ্ছি না। খুঁজে না পেলে কি হবে এনে? তাহলে বল এই দুটোর মধ্যে ছোট কোনটা? এই দুটোর মধ্যে ছোট 1,56,000, কি করতে পারি তো? আমি তো আগে ফরম্যাটটা খাইয়ে নিয়ে গেলে কোনো অসুবিধা, ফটফট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো দেখিস তুই দেখ, আমার কথাটা শোন, আমি কি নতুন ফরম্যাট করেছি? নতুন কিছু করেছি? ওই একটাই, লেট আউটের একটাই ফরম্যাট হয়। যারা করে দিলে ভালো মতো জানে, লেট আউটের একটাই ফরম্যাট হয়, আর কোনো ফরম্যাট হয় না। ওই দেখে দেখে জাস্ট বসাচ্ছি। তার মানে কই আলটিমেটলি তুই মনে রাখতে পারিস কিছু নেই অঙ্কের মধ্যে, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। সবচেয়ে সোজা একটা হাউস ওয়ার্ড। তাহলে হয়ে গেল 1,56,000 হয়ে গেল রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এবার কি বলছে? অ্যানুয়াল রেন্ট। কোশ্চেনটা পড়ি স্যার, অ্যানুয়াল রেন্ট এই অঙ্কে আগের অঙ্কের মতো অ্যানুয়াল রেন্ট বলে দেয়। ওরা কি বলেছে দেখ, পর কোশ্চেন পড়ে বল কি বলেছে ওরা? রেন্ট রিসিভ বলেছে কত টাকা? 1,50,000। আমি যদি এখানে রাফ করি তাহলে তোদের বোঝার জন্য 1,50,000 টাকা বলছে রেন্ট রিসিভ। এবার দেখ কোশ্চেনে কি ভ্যাকেন্ট বলেছে? কোশ্চেনে কি ভ্যাকেন্ট বলেছে? বলেছে লাস্টে 2 মাস ভ্যাকেন্ট ছিল। তাহলে 12 মাসের মধ্যে এই 2 মাস যদি বাড়িটা ফাঁকা থাকে তাহলে ভাড়া পেয়েছি ক মাস? 10 মাস। তাহলে 1.5 লাখ বাই 10 ইন্টু 12, তাহলে কত হচ্ছে? 1,80,000 হচ্ছে না? করে দেখ, 1.5 লাখ ইন্টু 12 বাই 10, তাহলে কত হচ্ছে? 1,80,000। বল এই দুটোর মধ্যে বড় কোনটা? 1,80,000। এবার তার থেকে এটা একদম পুরো সেম, মানে কি বলবো, জাস্ট শুধু ভ্যালু চেঞ্জ করছি। দেখ নতুন কিছু হচ্ছে, ভ্যালু চেঞ্জ করছি। তো বাড়িতে যখনই হোমওয়ার্ক করবি, লেট আউটে যখনই অঙ্ক করবি, আগে ছক সাজিয়ে দিবি, তারপর শুধু ভ্যালুগুলো বসিয়ে দিবি। দেখ ছক কিন্তু মুখস্থ করতে হবে, ছকটা কিন্তু মুখস্থ না করতে লিখতে পারবি না। আর নিজের ইচ্ছা মতো লিখলে হবে না। তার অনেকে কি করে, মানে এরকম কেউ করে না, এরকম বোকামি। তার প্রথমে নিজের ভ্যালু লিখলো, তারপর যে কোনো একটা, মানে আগে পরের ব্যাপার নেই, কিন্তু পুরো সিরিয়াল লিখতে হবে, সিরিয়াল, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, লস ডিউ টু ভ্যাকেন্সি কত হবে? দেখ এটা ছিল অ্যানুয়াল, তাই তো? এটা তো অ্যানুয়াল, আর পেয়েছি এটা। তাহলে বাকিটা 1,80,000 আর 1,50,000 মাইনাস 1,80,000 আর 1,50,000। অ্যানুয়াল ছিল 1,80,000 আর পেয়েছি 1,50,000, বাকি 30,000 টাকা ভ্যাকেন্সি। তাহলে কত হলো? 1,50,000 টাকা হলো গ্রস অ্যানুয়াল ভ্যালু, তাই তো? গ্রস অ্যানুয়াল ভ্যালু হয়ে গেল। ক্লিয়ার এত অবধি? তারপরে কি লেখা আছে পর? লেস মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার। তাহলে কি বলেছে? মিউনিসিপাল ট্যাক্স বা অন্য যে কোনো ট্যাক্স কাকে দিতে হবে? মালিককে দিতে হবে। দেখ তো কোশ্চেনে কিছু বলেছে না? ব্র্যাকেটে একটা কথা বলেছে, মিউনিসিপাল ট্যাক্স 10%। কত বলেছে মিউনিসিপাল ট্যাক্স? স্যার আগের অঙ্কে টাকা, আগের অঙ্কে কি বলেছিল? মিউনিসিপাল ট্যাক্স টাকা বলেছিল। আগের অঙ্কে মিউনিসিপাল ট্যাক্স দেখ ডাইরেক্ট 5,000 বা কিছু একটা টাকা বলে দিয়েছিল, কিন্তু এখানে টাকা বলেনি, এখানে 10% বলেছে। তো প্রশ্ন দেখ, মিউনিসিপাল ট্যাক্স কার উপর করবো? শোন এদিক টাকা, বোর্ডের দিকে টাকা, বোর্ডের দিকে টাকা, বুঝে নে, তারপর তোকে জন্য সময় দেবো। মিউনিসিপাল ট্যাক্স 10% বলেছে। এই জানিস, এই আমরা যে বাড়িতে বসবাস করি, সবাই বাড়িতে বসবাস করি, সবাই যাদের নিজের বাড়ি আছে না, তাদের সবাইকে মিউনিসিপাল ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? তো মিউনিসিপাল ট্যাক্স ক্যালকুলেট করে কে? ক্যালকুলেট করে মিউনিসিপ্যালিটি ক্যালকুলেট করে। কিসের উপর হয় জানিস মিউনিসিপাল ট্যাক্স? তোর বাড়ির, মানে মিউনিসিপাল ট্যাক্সটা ক্যালকুলেট হয় মিউনিসিপাল ভ্যালুর উপর। অর্থাৎ মিউনিসিপ্যালিটি থেকে যে ভ্যালুটা সব ঠিকঠাক করেছে, মিউনিসিপাল ভ্যালুর উপর হয়। তার মানে এখন এখানে কোশ্চেনে বলছে মিউনিসিপাল ট্যাক্স 10%। তার মানে কার উপর করবো 10%? কি মনে হয় কার উপর করা উচিত? মিউনিসিপাল ভ্যালু। ঘাবড়ানোর কিছু নেই, মিউনিসিপাল ট্যাক্স কার উপর? কি কোনো ব্যাপারই না, মিউনিসিপাল ট্যাক্স মিউনিসিপাল ভ্যালুর উপর। কোশ্চেনে বলাই আছে, মানে যে থিওরিগুলো পড়ি ভালো করে দেখবি লেখা আছে, মিউনিসিপাল ট্যাক্স হচ্ছে এমন এক ধরনের ট্যাক্স যেই ট্যাক্সটা মিউনিসিপাল ভ্যালুর উপর চার্জ করা, ঠিক আছে? তাহলে মিউনিসিপাল ভ্যালু কত ছিল বল? স্যার মিউনিসিপাল 1,44,000 ছিল, তাহলে 1,44,000 উপর 10% চার্জ করবো, এটা লিখো 1,44,000 ইন্টু 10%। দেখি আর কিছু বলেছে? এটা তো বললাম, আর কিছু বলেছে? বলছে 50% মিউনিসিপাল ট্যাক্স পেমেন্ট করেছে কে? ভাড়াটিয়া। শোন, মিউনিসিপাল ট্যাক্স কাকে পেমেন্ট করতে হবে? বাড়ির মালিককে পেমেন্ট করতে হবে। পাতি জিনিস, আমার বাড়ির ট্যাক্স তো আমাকেই দিতে হবে, আমার ভাড়াটিয়া কেন দেবে? আমার ভাড়াটিয়া তো আমাকে ভাড়া দিচ্ছে, ও কেন মিউনিসিপাল ট্যাক্স দেবে? এটা ওর দেওয়া উচিত না, ও দিলে হবে না।
বাড়ির মালিককে দিতে হবে। কি বললাম? বাড়ির মালিককে দিতে হবে। তো এখানে টেনেন্ট, স্যার টেনেন্ট মানে কি? টেনেন্ট মানে ভাড়াটিয়া। টেনেন্ট মানে ভাড়াটিয়া, তো ভাড়াটিয়া 50% দিয়েছে। তাহলে ভাব, তো বল 50% যদি ভাড়াটিয়া দেয় তাহলে ও কত দিয়েছে? বাকি 50%। তার মানে এখানে কোনটা আসবে? নিশ্চয়ই 50%ই আসবে। বুঝা গেল? 1,44,000 10% হচ্ছে টোটাল মিউনিসিপাল ট্যাক্স। এই মিউনিসিপাল ট্যাক্সের 50% ভাড়াটিয়া দিতে, ওই 50% আসবে না, মালিক যেটা দিয়েছে সেই 50% আসবে। ঠিক আছে? তাহলে হয়ে গেল 1,44,000 10% 50% কত হচ্ছে? 7,200। তাহলে 1,50,000 থেকে 7,200 বাদ দিস, কত হচ্ছে? 1,43,000, মানে 1,42,800 হয়ে গেল। 30% করবো স্ট্যান্ডার্ড ডিডাকশন, 1,42,800। করে দেখ কত হচ্ছে? 42,840 বলছে। আর ইন্টারন্যাশনাল লোন বলেছে কিছু ওকে? ইন্টারন্যাশনাল লোন বলেছে 27,800, লিখে দে। যাবে না নাকি ইন্টারন্যাশনাল লোন? আগে 27,800। ঠিক আছে, দুটো যোগ কর। 42,840 আর 27,800 যোগ করে 70,640। ঠিক আছে, ওইটা থেকে বাদ দিয়ে বাইরে পাঠিয়ে দেবো। 72,160। ঠিক আছে, ক্লিয়ার? ঢুকে না, এতদিন পুরো ঢুকে না। আচ্ছা দেখ, তাহলে হাউস নাম্বার 1 হয়ে গেল। হাউস নাম্বার 2 কি বলেছে? বলছে হাউস নাম্বার 2 টা 8 মাস ওন রেসিডেন্স, যেটা আগে কিছুক্ষণ আগে বলছিলাম, 8 মাস নিজে থাকছে আর 4 মাস ভাড়া দিচ্ছে। তাহলে এটাকে বলতে পারি পার্টলি সেলফ অকুপাইড পার্টলি লেট আউট। তো এই এখানে পার্টলি সেলফ অকুপাইড পার্টলি লেট আউট কিসের উপর বেস করে হলো? টাইমের উপর না স্পেসের উপর? টাইমের উপর। আমি কি লিখেছিলাম? টাইমের উপর হলে পুরো বাড়িটাকে কি করতে হবে? লেট আউট। পুরো বাড়িটাকে লেট আউট করতে হবে। তার মানে আবার এর মধ্যেই সাজিয়ে নে, এর মধ্যেই করে নে। তাহলে কি লিখবো কথাটা বুঝতে পারলি তো? মানে আমি এর মধ্যে করছি, তোরা আবার সাজা, তোরা আবার এই কথাটা পুরো প্রথম দিলে দেখে দেখে লোক, এটা দেখে দেখে পুরো প্রথম দিল, এখান থেকে এত অবধি পুরো লোক।
আমি কিছু বলে দিচ্ছি, ওটা বলে দিচ্ছি, তুই এটা দেখে দেখে টোক আছে, ঠিক আছে? কথা বলিস না, হ্যাঁ ক্লাস চলছে। সেলফ অকুপাইড for 8 months and laid out for 4 months. Laid out for 4 months. ঠিক আছে? ঢুকে না ঠিক আছে? দেখ কি বলেছে কোশ্চেনটা একটা করে বলছি। কোশ্চেনে বলেছে মিউনিসিপাল ভ্যালু বলে 96,000 টাকা, ঠিক আছে? মিউনিসিপাল ভ্যালু বলে 96,000 টাকা লিখেছিলাম, মিউনিসিপাল 96,000 টাকা। ফেয়ার রেন্ট বলেছিল অঙ্কে কিছু 90,000 টাকা বলেছিল ফেয়ার রেন্ট। 96 আর 90 এর মধ্যে বড় কোনটা? 90,000, সরি আবার 96,000। স্ট্যান্ডার্ড রেট তো কিছু বলেনি, এই নেই, তাহলে এটা বসে গেল 96,000 টাকা রিজনেবল এক্সপেক্টেড রেট। এবার আমাদের করতে হবে অ্যানুয়াল রেন্ট, তাই তো? এবার আমাদের করতে হবে কি অ্যানুয়াল রেন্ট। তো রেন্ট কত বলেছে বল, এখানে রেন্ট কত বলেছে বলতে পারবি? রেন্ট কত বলেছে দেখ 28,000 টাকা। দেখ এখানে একটা কোশ্চেন করে অনেকে ডাউট থাকে, শোন মন দিয়ে শোন, এখানে রেন্ট বলেছে 28,000 টাকা। আচ্ছা ক মাস ভাড়া দিয়ে গেছিল ভাইটা? 4 মাস। ফাঁকার তো কোনো ব্যাপার নেই, পুরো 12 মাসের মধ্যে 8 মাস থেকেছে, বাকি 4 মাস ভাড়া দিয়েছে, তাহলে কোনো ফাঁকা ছিল, ভ্যাকেন্ট ছিল? তো এরকম অঙ্কে ভ্যাকেন্ট হবে না। এটা দেখে তোর ঘাবড়ানোর কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধা কখন হতে পারে বলে দিল কি রেন্ট পার মান্থ 5,000 টাকা। ভালো করে শোন, রেন্ট পার মান্থ 5,000 টাকা, অনেকে না বুঝে 5,000 কিন্তু 12 করে দেয়। তোকে কোশ্চেন বুঝে নিতে হবে, ঠিক আছে? কোশ্চেনটা বুঝতে হবে কি বলতে চাইছে, কি বললে বুঝতে পারছিস? কোশ্চেনটা খুব ভালো করে বুঝতে হবে কি বলতে চাইছে। তো এখানে রেন্ট বলছে কত 28,000 টাকা। 28,000 টাকা রেন্ট পেয়েছিস, ঠিক আছে? 28,000 টাকা পাওয়ার কথা, 4 মাসের ভাড়াই তো পাওয়ার কথা, তাহলে কোনো ভ্যাকেন্ট নেই এখানে। তাহলে এখানে কি লিখবো? এটা 28,000 টাকা লিখবো। অ্যাকচুয়ালি এটাকে অ্যানুয়াল রেন্ট এখানে লেখাটা ঠিক মানে মানানসই নয়, এই অঙ্কে অ্যানুয়াল রেন্ট লেখাটা মানানসই নয়। বল 4 মাস ভাড়া থেকে এখানে অ্যানুয়াল রেন্ট লেখা যায় কখনো? 4 মাস ভাড়া থেকে অ্যানুয়াল মানে কি 12 মাসের রেন্ট, কি 12 মাস থেকে? তো 12 মাসের গল্প তো আসবেই না, 4 মাস, তাই তো? তাই এখানে ডাইরেক্ট করে দেয় অ্যানুয়াল রেন্টের জায়গায় না স্টেপ 2টাই এটা লিখবি রেন্ট রিসিপ্ট, কি লিখবি? রেন্ট রিসিপ্ট। ঠিক আছে? রেন্ট রিসিপ্ট, ঠিক আছে? তো এক্ষেত্রে দুটোর মধ্যে বড় কোনটা হচ্ছে দেখ 96 আর 28 এর মধ্যে বড় কোনটা? 96,000 টাকা। 96 আর 28,000 টাকার মধ্যে বড় কোনটা? 96,000 টাকা, ঠিক আছে? তো ঠিক আছে, 96 আর 28 এর মধ্যে বড় কোনটা? 96,000 টাকা। এটাই তো গ্রস অ্যানুয়াল ভ্যালু, কি রে? এখানটা লিখি, উপরের দিকে লিখি, একটা কথা লিখতে হবে। 96 আর 28 এর মধ্যে বড় হচ্ছে 96,000 টাকা, এটাকে বলবো স্টেপ 3, ঠিক আছে? এটাকে বলবো স্টেপ 3। কি লিখবো? গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু। ব্র্যাকেটে একটা কথা লিখবো, হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। লেখ হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2, ঠিক আছে? বোঝা গেল? ঠিক আছে? লিখে দেই একটু, কিন্তু আর কিছু নেই।
মিউনিসিপাল ট্যাক্স কি বলেছে? মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার, বলে দিয়েছে মিউনিসিপাল ট্যাক্স 10%, মিউনিসিপাল ট্যাক্স 10% বলেছে। তাহলে কার উপর 10% হবে? মিউনিসিপাল ভ্যালু। মিউনিসিপাল ভ্যালু কত ছিল? 96,000 টাকা। 96,000 টাকা, তার 10% কত হবে? 9,600। স্যার 50% না, ওটা বলেছিল প্রথম বাড়িতে, প্রথম বাড়ির ক্ষেত্রে ভাড়াটিয়া 50% দিয়ে, দ্বিতীয় বাড়ির কথা তো বলেনি। তখন এখানে কি হবে? ডাইরেক্ট মিউনিসিপাল ট্যাক্স 96,000 উপর 10%, তাই তো 9,600 টাকা। তো বল 96,000 টাকা থেকে 9,600 দিলে কত হচ্ছে? কত? 86,400, তাই তো? আচ্ছা, এবার এই 86,400 উপর 30% করে দিন। 86,400 উপর 30% করতে কত হচ্ছে? 25,920। 25,920। আর ইন্টারেস্ট অন লোন কত বলেছে? ইন্টারেস্ট অন লোন বলে দিয়েছে 15,700। 25,920 আর 15,700 41,620। তাহলে 86,400 থেকে 41,620 বাদ দিলে কত হচ্ছে? 44,780। আচ্ছা, প্রথম বাড়ির ইনকাম কত হচ্ছে আমাকে একটু বলবি? 72,160। আমি সেখানে লিখে রাখছি প্রথম বাড়ির ইনকাম ছিল 72,160। এই দুটো যোগ কর, এই দুটো যোগ করে কত হচ্ছে? 1,16,940। 1,16,940 যেটা বেরোলো তাকে বলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে, ক্লিয়ার? বেরোলো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে, ক্লিয়ার তো? দুটো অঙ্ক করে দিলাম।